দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আকিস সিমেন্ট মুক্তবাকে। আমাদের আজকের বিষয় আবার 60 ঘন্টা। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব শ.ম. রেজাউল করিম, আইনজীবী, সুপ্রিম কোর্ট, মেজর অবসরপ্রাপ্ত সুধীর সাহা, কলাম লেখক, এবং ডক্টর মনজুর চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমার তো কথা বলাতেই বোঝা গেছে, হিসাব করলে এখন যদি 11টার সময় অনুষ্ঠান শুরু করেছি, 60 ঘন্টার মধ্যে 17 ঘন্টা পার হয়ে গেল। এই 17 ঘন্টা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী 3 জন মৃত্যুবরণ করেছেন। একভাবে বলতে পারেন গতবারে 60 ঘন্টার চাইতে একটু কমই আছে, আবার কে জানে কালকে কি হয়। সব মিলিয়ে এরকম কেউ কেউ বলেছিলেন যে গত 60 ঘন্টাতে মারা গেছে 20 জন বা 21 জন, আগামীতে হয়তো এইবার যেটা শুরু হয়েছে সেটাতে হয়তো 60 জন মারা যাবে। ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে। চট্টগ্রামে যেটা মারা গেছে সেটা তো একটা টেম্পুতে পিকেটাররা হামলা করেছিল, টেম্পুটা উল্টে গেছে, একদম একেবারে নিরীহ পথযাত্রী মারা গেছে। মৃত্যুটাই খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এই হরতাল, এই বিশৃঙ্খলা খুব যে সহসা কোনো সমাধান হবে সেরকমও বোঝা যাচ্ছে না। মানুষ একটা বিরাট ধরনের শঙ্কার মধ্যে, অনিশ্চয়তার মধ্যে দ্বিধাবিপাত করছে। কিভাবে দেখছেন, কি ভাবছেন, কি বলবেন? শ.ম. রেজাউল করিম, শুরু করতে পারেন। সব মিলিয়ে তো একটা উদ্বেগ, উৎকণ্ঠাই শুধু নয়, দুর্ভাগ্যজনক ভোগান্তির ভিতরে আমরা যে যেখানে আছি তারা সেই ভোগান্তির শিকার হচ্ছি। এটা একজন রিকশাওয়ালার জন্য যেমন সমস্যা, আমরা যে যে অবস্থানে আছি তাদের জন্য সমস্যা। হয়তো ব্যক্তি এবং ক্ষেত্র অনুযায়ী সমস্যার কম বেশি হতে পারে, ধরন পাল্টাতে পারে। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি, সবচেয়ে বেদনাদায়ক, আকর্ষণীয় বলছি দুর্ভাগ্য, যেটাকে উল্লেখ করার মতো, যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে ভয়াবহ দুরবস্থার ভিতরে ঠেলে দেওয়া হচ্ছে এই হরতালের কারণে। রাজনীতি যদি হয় মানুষের কল্যাণে, দেশের মঙ্গলের জন্য, তাহলে আমাদের যে নতুন প্রজন্ম বেড়ে উঠবে, যারা সুশিক্ষায় শিক্ষিত হবে, যারা জাতিকে নেতৃত্ব দেবে, তাদের বিষয়কে আমরা বিবেচনায় রাখছি? আমার কাছে মনে হয় অবশ্যই রাখছি না। তা না হলে বিকল্প উপায়ে বা পরবর্তীতে হরতাল বা অন্যরকম কর্মসূচি গ্রহণ করাও যেত। যদিও অতীতে শুনেছি যে শিক্ষার্থীদের বিষয়গুলি মাথায় রেখে হরতালের আওতামুক্ত রাখা হয়। সেক্ষেত্রেও আপনি লক্ষ্য করে দেখেছেন যে একটা নিতান্তই প্রতারণা। পরীক্ষা হরতালের আওতামুক্ত, পরীক্ষার্থী কিভাবে যাবে? যাওয়ার পথে যদি সে একটা গাড়িতে যায়, দূর থেকে যারা আসে, গাড়িটি আক্রান্ত হবে, তাহলে কি তাদেরকে আরো ভয়াবহ বিপদের ভিতর ঠেলে দেওয়া হচ্ছে না? আবার একেবারে অসহায় রিকশাওয়ালার থেকে শুরু করে যারা পথচারী অথবা ন্যূনতম আয়ের কর্মচারী, তাদের কর্মস্থলে না পৌঁছতে পারলে যেমন ভয়াবহ অবস্থা, আবার পৌঁছাবার পথে ঝুঁকি নিয়ে এগোলে ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। রাজনীতিতে যদি একটা পরিশীলিত, পরিমার্জিত, গুণগত পরিবর্তন আমরা যেটা প্রত্যাশা করি সেইটা আসতো, তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক প্রতিবাদের ভাষা, প্রতিবাদের কৌশল ভয়াবহ না হয়ে ভিন্ন উপায়ে হতে পারত। অনেক কর্মসূচি কিন্তু আছে, যে কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট পক্ষ, সরকারি পক্ষ হোক, বিরোধী পক্ষ হোক, তার দাবি জোরালোভাবে তুলে ধরে মানুষকে আকৃষ্ট করে তাদের পক্ষে মানুষকে নিয়ে কিন্তু মুভমেন্ট গড়ে তোলা যেত। সেখানে আমার মনে হয় যে অবস্থার মুখোমুখি আমরা, এটা আমাদের রাজনীতির দুর্ভাগ্যজনক অবস্থা ছাড়া আর কিছু না। কেন এরকম হলো? কেন আমরা যেমন ধরেন মাঝে মাঝে এরকম বলি যদি এটা গুণগত পরিবর্তন হতো, আপনি যেরকম করে বললেন, কিন্তু রাজনীতি হলো বাস্তব পরিস্থিতির বাস্তব বিশ্লেষণ করা। এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? এখান থেকে এগুবার কোন পথ কি আছে এখন? এই যে সুধীর বলতে পারেন, আপনি বলতে পারেন, যে কেউ। প্রশ্ন আমি সবার জন্যই করলাম, কারণ সবাই কিন্তু এখন এটাই বুঝতে চাইছে কি হবে এরপরে। আমার যদি আমি বলি এই বিষয়টা, যে রেজাউল করিম সাহেব যেটা বললেন, আপনি কিন্তু বললেন সিমটম, এই যে হরতালের ফলে যেসব ঘটনা ঘটে যাচ্ছে, ভায়োলেন্স, লোক মারা যাচ্ছে। গতবার গড়পড়তা প্রতি 3 ঘন্টায় একজন মারা গেছে। এবার মান্না ভাইয়ের কথা অনুসারে যদি কালকে বেশি যায় তাহলে হয়তো 3-এর বেশি হবে। কেউ একজন বলেছেন 40 জন মারা যাবে। মৃত্যু যেন কোনো ব্যাপার না। এটার রুটটা আমাদের দেখতে হবে।
কেন দেখতে হবে? আপনারা যদি দেখেন গত 10-15 বছরের ইতিহাস দেখেন, রাজনৈতিক ভায়োলেন্সের ব্যাপারটা দেখেন, এটা কিন্তু প্রতি 5 বছর অন্তর হচ্ছে। অন্যান্য সময়টায় মোরাললেস সেই মোটামুটি থাকে, কিন্তু 5 বছরের মাথায় এসে এই বছরটা অত্যন্ত টার্বুলেন্ট হয়ে যায়, অত্যন্ত ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়ে যায় রাজনৈতিকভাবে। এটা মেইন কারণ হচ্ছে ক্ষমতা হস্তান্তর। ক্ষমতা কিভাবে হস্তান্তর হবে, অর্থাৎ ইলেকশন প্রক্রিয়াটা নিয়ে দুইটা দল, আমাদের তো দুইটা দল, অ্যাকচুয়ালি দুইটা পরিবার কেন্দ্রিক, দুইটা গোষ্ঠী, দুইটা গ্রুপ। এটাকে একেবারে রাজনৈতিক দল হিসেবে বলা যাবে না, সে বিষয়ে হয়তো পরে আলাপ করা যাবে। এই যে দুইটা পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব, তার কিন্তু শিকার সারা দেশের মানুষ। আজকে ছাত্রীরা পরীক্ষা দিতে পারতেছে না, তারা ওই যে আপনি বললেন যে একটা প্রতারণা, আসলেই প্রতারণা। আবার বাংলার লক্ষ লক্ষ বাংলাদেশের ছাত্র এই পরীক্ষা দিতে পারবে না, এরা আবার গতবারে হরতালে দেখলাম খুব ইন্টারেস্টিং, ও লেভেল পরীক্ষা আবার তারা কিছুটা মৌকুব করেছিলেন, ও লেভেল দিতে পারবে, ইংলিশ মিডিয়াম কিছুটা আবার মাফ করে দেন। এটা রুটে যেতে হবে যে রাজনৈতিক দ্বন্দ্বটা শুরুই হয় ক্ষমতা দখল করার জন্য। এখন ক্ষমতা দিয়ে তারা কি করে? যেখানে বললেন আপনি নিশ্চয়ই আপনার জায়গায় যাবেন, কিন্তু ঠিক এইখানে যদি আমি ধরি, গতবার ও লেভেলের ব্যাপারে রেয়াত দেওয়া হল এবং ও লেভেল পরীক্ষা হয়েছে, এইবারে তো পরীক্ষাটা বন্ধই হয়ে গেল। এই বিবেচনাটা কেন আসলো না? কারণ হচ্ছে যে ও লেভেলে যারা পড়েন তারা হলো আপার ক্লাস লোকজন, তারা গুলশানে থাকেন, বাড়িধারায় থাকেন, তাদের ছেলে মেয়েদের পরীক্ষা ব্যাহত হবে হরতালের জন্য, এটা তো হতে পারে না। কিন্তু এই যে সাধারণ এইটের ছাত্রছাত্রী, এরা তো বাংলাদেশের সাধারণ আপামর জনগণ, এরা তো সব করদাতা কৃতদাসের। যারা হরতাল দিচ্ছেন তারা তো সব গুলশান বনানীতে থাকেন, তারা হরতাল দিচ্ছেন, কিন্তু তাদের ছেলে মেয়েদের পড়াশোনা যেন ব্যাহত না হয়, এটাই তো আপনি দেখুন যে এই যে টেলিফোনের যে এবার তো কনসিডারটা করা হলো না, ব্যাহত হয়নি, কেমন হলো তো এবার? জি, এবার এই যে ব্যাহত হল, তারা এটা কনসিডার করবে না, বাংলাদেশের লোকজনের জন্য করবে না, যারা বড় লোক তাদের জন্য করবে, এটাই আমি বলতে চাচ্ছি। আর একটা জিনিস আপনি দেখেন, এই যে আমরা অনেকেই বলেন খুব আশা দেখছেন, কেউ কেউ বলছেন দূরে আমি সুরঙ্গের পরে শেষে আমি একটা ক্ষীণ আশা দেখছি, কেউ কেউ এই যে দুই নেত্রীর ভিতরের যে কনভারসেশনটা আলোচনা করে কেউ কেউ খুব আশার বাণী খুঁজে পেয়েছেন এর ভিতরে। আমার কাছে মনে হয়েছে যে পাগলামিটা একটা সংক্রামক ব্যাধি, তা না হইলে এইটা দুইটা এলডারলি মহিলা, যেটা আমি অন্যভাবে বলছি যে দুই প্রবীণ মহিলার ভিতরে একজন আরেকজনের সাথে কথা বলছেন, এটা কিন্তু অন্য কারোর উদ্দেশ্যে না, একে অপরকে বলছেন যে আপনি গ্রেনেড মেরে আমাকে মারতে চেয়েছিলেন, গ্রেনেড নিক্ষেপ করে আপনার লোক গ্রেনেড দিয়ে আমাকে মারতে চেয়েছিল। আরেকজন বলছেন না, ওই গ্রেনেড আপনি নিজেদের গ্রেনেড নিজেরাই মারছেন, গ্রেনেড কিন্তু মার্বেল খেলা নয়, এই গ্রেনেড মারলে লোক মারা যায়, আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি, এবং এটা তো সেই 21শে অগস্টেই দেখলাম যে দুইজন একজন অপরকে অ্যাকিউজ করতেছেন গ্রেনেড মারামারি নিয়ে। আচ্ছা, এইখানে খালেদা জিয়া বললেন যে আপনি নিজেরাই গ্রেনেড মেরে এটা এই নাটক ঘটিয়েছেন, এ ধরনেরই বাক্য আপনারা সবাই আমরা দেখেছি। তাহলে যদি সেটা উনি জানতেন, তাহলে উনি শেখ হাসিনাকে আইনের আওতায় আনলেন না, উনি বরং কোথাকার এক জজ মিয়া নামক এক নিরীহ লোককে ঢুকিয়ে দিলেন। এটা কি ধরনের কথা? এটাকে আমার কাছে খুব অবাক লাগে। এই দুইজন মহিলা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এই গত 20 বছর ধরে, আমি স্যালুট করি বাংলাদেশের ব্যুরোক্রেটদের, আমলাদের। এদের দক্ষতা, এদের যোগ্যতা যদি না থাকতো তবে বাংলাদেশ নামক রাষ্ট্র খণ্ড বিখণ্ড হয়ে যেত। এটা ভাবতেই অবাক লাগে এদের কথাবার্তা শুনলে, কাণ্ড কারখানা দেখলে। এরা কি 16 কোটি লোকরা জিম্মি করে রেখেছে, কে ক্ষমতায় যাবে? এখন সময় এসেছে এই আগামী 5 বছর কিভাবে নির্বাচন হবে এবং এদেশের এই পলিটিক্যাল পার্টিগুলির ভিতরে রিফর্ম করা দরকার। সংস্কার, যে সংস্কার শব্দ বললে এরা গাত্র ধাওয়া শুরু হয়, আমি সেই সংস্কার শব্দটাই বলতেছি। রিফর্ম করা এবং দুর্নীতি দমনের জন্য একটা ব্যাপক, একটা যুগান্তকারী পরিকল্পনা নেওয়া। এটা কেবলমাত্র করা যাবে জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা হলে। গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি ফর্ম করার সময় এসে গেছে, কারণ এদের হাতে এই রাষ্ট্র, এই জাতি, এই জনগণ আর নিরাপদ নয়। আমি একটা ফোন নেব, তারপর আবার আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সবাইকে। জি বলুন। আমি আজকাল দেখছি সরকার বারবার সংবিধানের দোহাই দিচ্ছে আর বলছে সারা পৃথিবীতে সরকার ক্ষমতায় থেকে এভাবে নির্বাচন করে, কিন্তু সারা পৃথিবীতে সরকারি দলের এমপিরা কিন্তু ইচ্ছা করলে সরকারি দলের বিপক্ষে ভোট দিতে পারে। পনেরোতম যে সংশোধনী আনা হয়েছে, সরকারি দলের সব এমপিরা যদি স্বাধীন থাকতো, বিদেশের সংবিধানের মতো যার যার ইচ্ছা মতো ভোট দিতে পারত, তাহলে কি এইভাবে সংশোধনীটা আনতে পাশ হতো? আপনাদের কি তাই মনে হয়? তো আপনারা বিদেশের দোহাই দিবেন একরকম করে আর নিজেরা চালাবেন আরেক রকম করে, এটা তো হতে পারে না। বিদেশের দোহাই দিয়ে এইভাবে নির্বাচন করা কি বৈধ? আপনাদের কি মনে হয়? থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা বুঝেছি। প্যানেলে যারা আছেন তারা তাদের কথা বলবেন, কিন্তু আপনি মনে করছেন যে যদি সংসদের সদস্যদের এই ব্যাপারে কোনো মত দেবার থাকতো তাহলে তারা তাদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিয়ে এই সিদ্ধান্তটা পাশ করতে পারছে না, এরকম বিশ্বাস করবার কোনো কারণ কি আছে? যদি আমি মনে করি আপনি এখন হয়তো লাইনে নাই, আর যদি থাকেন তাহলে বলবেন। আপনি যদি লাইনে থাকেন তাহলে বলবেন আপনি মনে করছেন যে যদি সেরকম ব্যবস্থা থাকতো তাহলে তারা ভোট দিতেন যাতে পঞ্চদশ সংশোধনী পাশ না হয়। না, অবশ্যই আমি নিশ্চিত করে বলতে পারি কোন অবস্থাতে পঞ্চদশ সংশোধনী পাশ হতো না যদি এই ধরনের স্বাধীনতা এমপিদের থাকতো। আপনি সারা দেশে পাবলিক পারসেপশন দেখেন, পাবলিক পারসেপশন হোক। আপনি বলতে চাইছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা তাদের দলের সভানেত্রী যেটা ডিজায়ার করেছেন তার বাইরে ভোট দিতে পারতেন যদি 70 অনুচ্ছেদ না থাকতো। থ্যাংক ইউ। নিশ্চয়ই আলোচনার মধ্যে শুনতে পারবেন আপনারা। জি, আপনার কথা শেষ হয়েছে কি? আমার মোটামুটি শেষ। আমি আপনাকে প্রশ্ন করতে চাইছিলাম, আপনি যে প্রসঙ্গটা তুললেন এটা আপনি একটা দিক বললেন, কিন্তু আমি মনে করি এটার ভেতরে ঠিক আমি জানি না। আপনি যেরকম করে বলেছেন, প্রধানমন্ত্রী অভিযোগ করছেন যে আপনি বোমা মেরে আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, আর ইনি বলছেন না আপনারাই এটা করেছেন, আমরা করিনি। এটাই এটা তাহলে যদি বেগম খালেদা জিয়া জানতেন। আমি প্রথম বলছি যে প্রধানমন্ত্রী যে বললেন, প্রধানমন্ত্রী নিশ্চিত যে এইটা খালেদা জিয়া তাকে হত্যা করবার চেষ্টা করেছিলেন গ্রেনেড মেরে। জি, প্রধানমন্ত্রী তাকে হত্যা করতে চান, এটা উনি বলেছেন। কিন্তু বলেছেন তো বটে, মিনিংটা কি হতে পারে? যদি প্রধানমন্ত্রী মনে করেন যে বিরোধী দলের নেত্রী তাকে বোমা মেরে হত্যা করতে চান, তার সাথে বসা কি আলোচনা? তো আইনের আওতায় আনলেন না কেন? এই যে ঠিকই করেছেন। আমার কথাটা বোঝেন, যখন সংসদে গণতন্ত্র চলছে, সরকারি দলের নেতা মনে করছে বিরোধী দল তাদেরকে বোমা মেরে হত্যা করতে চায়, গণতন্ত্র তো আর নাই না। নির্বাচন কি এই বিষয় কি? নির্বাচন আমার কাছে কোন ব্যাপারই না। এই কারণে যদি আপনি ধরেন ফ্রি ফেয়ার ইলেকশন হয় তাহলে যা জনমত দেখা যাচ্ছে তাতে হয়তো বিএনপি এবং তার দল জোট উইন করবে। উইন করলে আমরা কি পাবো? মানে এমন দল যারা বোমা মেরে তার প্রতিপক্ষকে উৎখাত করে, এমনই একটা আমরা রাইট বা রং জানি না, কিন্তু আপনার প্রধানমন্ত্রীর বক্তব্য যদি আমি ঠিক ধরি তাহলে দুজন ব্যক্তি তারা গত 20 বছর ধরে এই রাষ্ট্র পরিচালনা করছেন, 2-3 টার্ম করে প্রধানমন্ত্রী ছিলেন। সে বলছেন তাদের কাছে তথ্য ছাড়া তো কোনো কথা বলেন না, এবং উনি বলবেন যে এটা কি পাবলিকের জন্য মেঠো বক্তৃতা, তা তো না। দে আর 1 to 1 একজন আরেকজনকে বলতেছেন, অর্থাৎ ইন প্রাইভেট দে আর অ্যাকিউজিং ইচ আদার ফর লবিং গ্রেনেডস, এবং যে গ্রেনেডে 23 জন লোক নিহত হয়েছে এবং কয়েকশো লোক আহত হয়েছে, তাদের অবস্থা অত্যন্ত দুর্বিষহ। সেই বিচারের আওতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন খালেদা জিয়া কাঁদছেন না? যদি উনি বিশ্বাসই করেন, ওনার কাছে তথ্যই থাকে। এই পয়েন্টটা আমার কাছে পরের কথা তো ঠিকই আছে, উনি যদি বিশ্বাস করেন তাহলে তো আনতেন। তার মানে কি করেন না? তাহলে পুরোপুরি বিশ্বাস করেন না কিন্তু বলছেন, ব্যাপারটা তাই নাকি? তার মানে এত বড় অভিযোগ আমার কাছে তো মনে হয় মান্না ভাই যে আমরা এই ধরনের কিছু লোক মারা গেলে কিছু আসে যায় না। এটা হলো কি জনগণের প্রাণের কোনো মূল্য নাই, এবং এই যদি সেই পয়েন্টে ফিরে যায়, প্রশ্নটা জনগণ নিয়ে নয়, প্রশ্নটা দুই প্রধান নেত্রী নিয়ে। একজন আরেকজনকে হত্যা করতে চান, সেই কাজে বোমাবাজ লাগিয়ে দিয়েছেন। এই পরিস্থিতি যদি হয় তো গণতন্ত্রটা হবে কিরকম করে? মেজর সুধীর শাহ, আমি আপনার কাছে আসবো, কিন্তু আমার তার আগে একটা ব্রেক নিতে হবে কথা বলতে গিয়ে এবং প্রশ্ন নিতে গিয়ে। দর্শক মন্ডলী সঙ্গে থাকুন। দর্শক মন্ডলী, ফিরে এলাম মুক্তবাকে। মেজর সুধীর শাহ শুনেছেন, সবই বলে
মান্না ভাই, আমি মঞ্জুর চৌধুরী সাহেবের কথায় একটু পরে আসছি। তার আগে আমি আজকের বিষয় যেটা, যে হরতাল, 60 ঘন্টার হরতাল, আমরা ইতিমধ্যে এর আগের 60 ঘন্টার হরতাল দেখেছি। আমি গতকাল শুনছিলাম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেবের একটি বক্তব্য, উনি ওনার রেফারেন্স দিয়ে বলছি যে এই পর্যন্ত 20 বছরে আমাদের রাজনৈতিক কারণে মৃত্যুর সংখ্যা 2500 এবং হরতালের জন্য এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা 450। আমি যদি এইটাকে টেনে নিয়ে তারপর আমার অভিজ্ঞতার থেকে, মিডিয়ার থেকে যেটা পেয়েছি, তা হলো গত হরতালে, 60 ঘন্টার হরতালে কেউ 21 জন বলেছেন, 20 জন, যাই হোক 21 অথবা 20 জন মানুষের মৃত্যু হয়েছে। হরতালটা ঠিক এইরকম একটা পর্যায়ে চলে গেছে, যদি আমি বলি যে লাশ হয়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি সৃষ্টি করার নাম হরতাল, আমার মনে হয় না আমি ভুল বলবো। সেই ক্ষেত্রে হরতালের পটভূমিকা যদি আমি একটু বিশ্লেষণ করি, আমি একটু করতে চাচ্ছি একটু পিছন থেকে, সেটা হলো হরতাল কেন ডাকছে। বিরোধী দলের হাতে কতগুলো রাজনৈতিক আন্দোলন থাকে, এই আন্দোলন করে করে সরকারি দলের সামনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিষ্ঠা করা, পৃথিবীর সব দেশে রাজনৈতিক একটা কালচার। এবং সেইখানে বাংলাদেশে হরতালও একটি রাজনৈতিক আন্দোলন বলে তারা মনে করেন, কিন্তু হরতালের আকার যেটা ধারণ করেছে এখন, সেটা রাজনৈতিক আন্দোলনের শেষ মাত্রার আন্দোলন বলে এটাকে বলা হয়। কিন্তু সেখানে যদি 450 মানুষ মৃত্যুবরণ করে, সেখানে যদি 60 ঘন্টার হরতালে 20 জন মানুষ লাশ হয়ে যায়, সেইটাকে রাজনৈতিক আন্দোলন, আমি যেটা বুঝি রাজনৈতিক আন্দোলন হবে জনগণের আরো সমর্থন আদায়ের আন্দোলন। রাজনীতি করে আপনি আন্দোলন করবেন কেন? সরকারের বিপক্ষে জনগণকে খেপিয়ে তোলার জন্য, অর্থাৎ জনগণ আপনার পক্ষে যাবে, সেই আন্দোলনটাই হলো বিরোধী দলের আন্দোলন হবে। তাহলে এই আন্দোলন ফলে, হরতালের ফলে বিরোধী দলের রাজনৈতিক লাভ কি হচ্ছে আমার ঠিক বোধগম্য হচ্ছে না। কারণ হলো যে মানুষ যে মারা যাচ্ছে, মানুষের যে কষ্ট হচ্ছে, এই দেশের অর্থনৈতিক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ, সেটা সাধারণ মানুষের মনের একটি বিষয়, তারা বুঝে। এটা যদি বুঝে, তাহলে আপনি সেই সমর্থনটা এই হরতাল দিয়ে মানুষের সমর্থনটা আদায় করতে পারছেন না, ভয় দেখাচ্ছেন মানুষকে, মানুষ ভয় পাচ্ছে এবং আপনি চাচ্ছেন যে সরকার ভয় পেয়ে আপনাদের দাবিগুলো মেনে নেয়। কিন্তু মানুষ লাশ করে যেটা হচ্ছে, মানুষের ভয়টা বাড়ানো হচ্ছে, কিন্তু সরকারকে ভয় দেখানো যাচ্ছে না। সরকার পাল্টা ভূমিকা নিচ্ছে এবং দুটো দিকে যদি চিন্তা করি, তাহলে সরকার হরতালে মানুষ মারা যাচ্ছে, 21 জন মানুষের মৃত্যু জবাব একটি দেশের সরকার দিবে না, কে দিবে? এই মানুষের হত্যার অধিকার কারণ নেই এবং এই হত্যা ঠেকানোর দায়িত্ব সরকারের, প্রথম দিকে সরকার, কিন্তু সরকার ব্যর্থ হচ্ছে সেখানে, যে মানুষের মৃত্যুকে সে ঠেকাতে পারছে না। না, এখন একটা কথা, সরি, মানে ধরেন আজকে যে ঘটনাটা ঘটেছে চট্টগ্রামে, পিকেটাররা একটা টেম্পুকে তাড়া করেছে, টেম্পু তাড়াতাড়ি যেতে গিয়ে উল্টে গেছে, তাতে একজন মানুষ মারা গেছে, নিরীহ একজন পথযাত্রী। আপনার বক্তব্য মতে এই মৃত্যুর দায়িত্ব কি সরকারের? আমার কথা শুনে চট্টগ্রামে কেউ মনে করতে পারেন যে আমি কি সরকারকে দায় মুক্তি দিচ্ছি দেখি, না, আমি বলছি এখন কিন্তু হরতালের আগেই গাড়ি জ্বালানো হচ্ছে, হরতালের আগে আগুন লাগানো হচ্ছে এবং তখন কেউ মারা যাচ্ছে, সেটা হরতালের কর্মসূচির মধ্যে না। কিন্তু এই হরতালের আগে যে মানুষটা মারা হচ্ছে এবং এটাকে পরিকল্পিতভাবে মারা হচ্ছে, এখন যারা হরতাল ডাকছেন, আমি পরিকল্পিতভাবে মারা বলবো না, হরতালের মধ্যে কেন গাড়ি চলবে এটা থামাতে গেছে, ধাওয়া করেছে। মানে ভাই, আমি একটু বিনয়ের সাথে আপনার সাথে দ্বিমত করছি। হরতালে গাড়ি বন্ধ হোক, এইটি শুধু হরতালকারীদের উদ্দেশ্য নয়। আপনি হরতালে ভয় পেয়ে আপনি ঘরের বাইরে গাড়ি বের করবেন না, আপনি গাড়িটা না পোড়ালে আপনি এই ভয়টা পাবেন না। এই ভয়টা, ভীতিটা সঞ্চার করার জন্য আমাকে আপনার গাড়িটা, একটা গাড়ি ভাঙতে হবে, আরো 10টা গাড়ি বন্ধ হবে, একটা মানুষকে মারতে হবে, আর 10টা লোক হরতালকে মেনে নেবে। কিন্তু হরতালের সমর্থন তো আপনি এইভাবে পাচ্ছেন না, হরতালের জন্য মানুষ তো প্রস্তুত হচ্ছে না।
সেখানে আমি সরকারের যেটা বললাম সেটা হলো সরকার তো আপনি জানমাল সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। এখন সরকার যদি সেখানে জানমাল রক্ষা না করতে পারেন তাহলে কি করা যাবে? বিরোধী দল হরতাল দিচ্ছে, সরকার সেখানে ঠেকাতে পারছে না, তাহলে বিরোধী দলের সাথে সমঝোতায় সরকার যাওয়ার তো কোনো রাস্তা নেই। আমি যদি এখন আসি যে ফুড আছে, ফুডতে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মান্না ভাইয়ের সাথে কথা বলছি। মান্না ভাই ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, থ্যাংক ইউ। বলেন। মান্না ভাই আমি সাতক্ষীরা থেকে নুরুন নবী বলছিলাম। মান্না ভাই জি বলেন, বলেন, ভালো আছেন? আমি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। মান্না ভাই আমি তো আপনার এই অনুষ্ঠানের একজন পাগল দর্শক মনে করেন। সে কি? হ্যাঁ বলেন। আমি এই আপনি যে যাদের নিয়ে টক শো করেন এদেরকে দুই দলের এরা সবাই ক্ষমতা চায়, বিএনপিও ক্ষমতা চায়, আওয়ামী লীগও ক্ষমতা চায়, সবাই চায় না। আমরা এদেরকে 20 বছর ক্ষমতা দিয়েছি। আজকের এদের কাছে আমার প্রশ্ন, এরা আমাদের জনগণের কাছে চাক যে আমরা কি চাচ্ছি। এই দুই দলের থেকে বলুক যে আমরা কেউ জনগণের কাছে বলবো না, জনগণের কাছে বলবেন। আপনারা মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের কাছে আপনারা বলেন যে আপনারা বক্তব্যটা দেন। দেখেন আমরা জনগণ, আমরা দেশের জন্য একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারবো, তারই ব্যতিতে এই নির্বাচন করুন সরকার, যে করবে, কিন্তু এই দুই দলের কেউ করবে না। জি ধন্যবাদ। মান্না ভাই আমি যেখানে ছিলাম সেখান থেকে আসি একটু। আমি শেষ করতে হবে কারণ আবার সময় খেয়াল করতে হবে। আচ্ছা, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। না পরে আসবো আবার আপনার কাছে। এখনকার আমি হরতালটাকে যদি এইভাবে ধরি যে হরতাল করার পিছনে তো একটা কারণ আছে। হরতাল যারা ডাকছে তাদের একটি বিশ্লেষণ আছে যে হরতাল আমি ডাকছি, এটা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে গেছে। এখন এটা এই নির্বাচন ভিত্তিক এই হরতাল, এখন যে হরতালটা হচ্ছে নির্বাচনের কারণে, কারণ বিরোধী দল মনে করছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং সরকারি দল মনে করছে তাদের নিয়েই দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এইটা নিয়ে বিতর্ক। এখন এই বিতর্ক যদি দুটো রাস্তা আছে, একটি হলো যে আপনি সমঝোতা না গিয়ে হরতাল করে মানুষ মেরে সরকারকে বাধ্য করা যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করা হোক, অথবা সরকারের সাথে সমঝোতায় গিয়ে যে দুপক্ষ মিলে সংলাপ করে একে হোক। আমি যদি মঞ্জুর চৌধুরী সাহেবের কথায় যাই আবার ফিরে, তার আগে একটি কথা বলতে চাচ্ছি। আপনি দুটো বললেন, আবার একটা তো আছে যে সরকার একপাক্ষিক নির্বাচন করে, একপাক্ষিক নির্বাচনে যাচ্ছে যদি বিরোধী দল না আসতে চাচ্ছে। এখন আমি যদি একটি কথা বিরোধী দলকে সবিনয়ে প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এই যে পঞ্চদশ সংশোধনী, এটা 2011 সনে এনেছে, এটা কিন্তু 12-13-তে আনেনি, 11 সনে এনেছে এবং তখনই বোঝা গেছে যে এই সংশোধনীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার রহিত হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। তাদের এই সংগ্রামটা, তাদের আন্দোলনটা এই তখন থেকে শুরু করার কথা ছিল। তখন কিন্তু চরম আন্দোলন হওয়া উচিত ছিল যে এটার বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। তারা কিন্তু এটাকে ওই শুধু মুখে বলেছে যে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই, কিন্তু আন্দোলন করেনি, যেটা রাজনৈতিক আন্দোলন বলে সেই আন্দোলন কিন্তু তারা তখন শুরু করেনি। তারা বসে আছে যে নির্বাচনের পূর্বে, মানে কি আন্দোলন, এখন যে আন্দোলনগুলো করছে সে আন্দোলন করতে না, আমি হরতালের কথা বলছি না। রাজনৈতিক আন্দোলনের মধ্যে অনেক রকম আন্দোলন হতে পারে। রাজনৈতিক আন্দোলনের মধ্যে সভা সমাবেশ হতে পারে, রাজনৈতিক আন্দোলনের মধ্যে আপনার রাস্তায় তারা মিছিল করতে পারে, রাজনৈতিক আন্দোলনের মধ্যে কিন্তু সবই করতে পারে। মানে আপনার মনে আছে কিনা আমি জানি না, সারা দেশ এটার বিপক্ষে ছিল, এখনো আছে। অ্যামিকাস কিউরি সবাই এটা বিরোধিতা করেছিল, একজন বাদ দিয়ে। যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের স্পেশাল কমিটি করা হয়েছিল তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন, আওয়ামী লীগ দলগতভাবে পক্ষে ছিল। হঠাৎ একদিন বদলে গেছে, তারপরে সবাই বিরোধিতা করছে এটা কিরকম করে হলো, কিন্তু তাতে এটা বদলায়নি। কি করলে বদলাতো? এখন তারা মনে করছে যখন এটা কার্যকর করা হচ্ছে তখন ঠেকাতে হবে। কাজে তখনকার এই আন্দোলন গড়ে উঠতে পারতো কিনা এটা একটা প্রশ্ন সাপেক্ষ। আমার মনে হয় যে এই আন্দোলনটা যদি জনগণের 2 নম্বর কথা বলি, আপনার মনে আছে হয়তো এটাও, সেই সময় কিন্তু এরা যে যাই আন্দোলন করতে চেষ্টা করেছে বিরোধী দল, একটা মানববন্ধন করতে চেয়েছে, সমাবেশ করতে চেয়েছে, কোনোটাই সরকার হয়নি। এখনকারই পরিস্থিতি ছিল। কিন্তু এখন একেবারে নির্বাচন সামনে, মানে ক্ষমতার ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা, তখন এটা তুঙ্গে উঠে যাচ্ছে এবং সেটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে।
সাংঘর্ষিক এবং মানুষ মৃত্যুবরণ করছে। এখন মৃত্যু ঠেকানোর জন্য বিরোধী দল, সরকারি দল যদি চেষ্টা করে, তাহলে চেষ্টার মধ্যে আমি যেটা বুঝি যে নির্বাচন যদি গ্রহণযোগ্য হয়, নির্বাচনে যদি সকল দলের অংশগ্রহণ, সকল দল বলতে বিরোধী দলের, প্রধান বিরোধী দলের অংশগ্রহণ হয়, তাহলে নির্বাচনে সমঝোতা হলো, নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এই নির্বাচনে যদি যেতে হয়, হয় সংলাপ করতে হবে, না হয় হরতালে মানুষ মানা করে একটি পর্যায়ে গিয়ে হয় এদেশে একদলীয় শাসন ব্যবস্থা। হরতালে কেবল বিরোধী দল মারছে, বিষয়টা কিন্তু আমি তা বলিনি। সরকারের পক্ষ থেকে পুলিশের গুলিতেও মারা যাচ্ছে, এইভাবে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আমি আসবো আবার আপনার কাছে। আমার রেজাল্ট করি, দুইজনই একটা কথা বলছেন যে এটার একটাই পথ ছিল যে আলোচনা করে সমাধান করে, সারা দেশই বলছে। কোন সম্ভাবনা আছে এরকম? সেই প্রসঙ্গে বলার আগে একটু বিষয় একটু ক্লিয়ার করা দরকার যে ডক্টর মঞ্জুর চৌধুরী যেটা বলছেন যে দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়, এই ব্যাপারটার সঙ্গে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। আমি মনে করি আমাদের দেশের রাজনীতিতে অনেক বড় বড় আইলা সিডরের মতো দুর্ভাগ্যজনক যে অবস্থা, তা রাজনীতির ব্যর্থতার কারণে হলেও বড় বড় যা কিছু সৃষ্টি তা কিন্তু রাজনীতিবিদরাই দিয়েছেন। আর দুই নেত্রীকে যেমন আপনি দুইটা রাজনীতি এদেশকে কিন্তু স্বাধীনতা দিয়েছে, রাজনীতি কিন্তু ভাষা আন্দোলনকে একটা জায়গায় দিয়েছে। বাংলাদেশ নিয়ে আলোচনা করছেন, বাংলাদেশ হওয়ার পর থেকে বলতে চাই। আর দুই নেত্রী বলতে এক জায়গায় নিয়ে আসা যথার্থ হবে না বলে আমার ব্যক্তিগত ধারণা, এই কারণে যে আমাদের মুখ্য যে বিষয়টি এখন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই সমস্যাটা বিরোধী দল চাইছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। আর সরকারি দল বা জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে কনস্টিটিউশনাল যে প্রভিশন আছে সেই প্রভিশন অনুযায়ী সবকিছু হবে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সরকার বাতিল করেনি, সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে। বারবার আমরা অনেক সময় বলার চেষ্টা করি সরকার বাতিল করেছে, এটা কোনোভাবেই সরকার বাতিল করেনি, সুপ্রিম কোর্ট বাতিল করেছে। সেটাকে পার্লামেন্ট ওই বাতিলটাকে কনস্টিটিউশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সংযোজন করেছেন মাত্র। দ্বিতীয় যে একটা বিষয় যে দেশের সবকিছু আমলাদের স্যালুট করা, আমলারা সবকিছু দেয়, হ্যাঁ এটা এগ্রি করেন? কোনটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে এটা? না, আমি এর মধ্যে একটু যোগ করতে হবে, তাহলে শেষ করি। তথ্যগতভাবে আমি আপনার কাছে আবার এই প্রশ্নটা আমি জানতে চাই, তথ্যগতভাবে ত্রুটি যে রায়টা হয়েছে সে রায়টা আপনাদের জানা আছে? বলে রায়টা জানা আছে, রায়ের একটি অংশ সঠিকভাবে রেজাউল করিম সাহেব বলছেন, সমর রেজাউল বলছেন, কিন্তু আরেকটি পর্যায়ে ছিল যে এই রায়ের একটি অংশ ছিল যে আরো দুটি নির্বাচন হতে পারে যদি পার্লামেন্ট চায়। পার্লামেন্ট চায়নি, যেহেতু পার্লামেন্টে একটি দলের সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা সংসদ সদস্যরা পার্লামেন্ট চায় এই সংশোধনী আনার পক্ষে গিয়েছে। আমাদের এখানে বাংলাদেশের কনস্টিটিউশনের প্রায় ফ্রেমার যাকে বলে ডক্টর কামাল এসেছিলেন, উনি বলেছেন রায়টা আছে যে এটা কনস্টিটিউশনের স্পিরিটের সাথে সাংঘর্ষিক, তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু 3টা নির্বাচন হয়েছে, এখন ল অব এক্সিজেন্সি অনুযায়ী আরো 2টা নির্বাচন হতে পারে। উনি বলছেন হতে পারে মানে হওয়া উচিত তাই, মানে মে মানে শ্যাল, এরকম করে ইংরেজিতে বললেন। পরিবর্তন যেটা করতে বলেছে তা হচ্ছে বিচারপতিদেরকে যেখানে ইনভলভ করা হচ্ছে সেইটা যেন না করা হয়, সেটা পার্লামেন্ট মেনেছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা মানেনি। পার্লামেন্ট তো পারেই, তারা সিদ্ধান্ত নিয়েছে বদলে দিতে। অতএব উনি যেটা বললেন পার্লামেন্টই করেছে, এইটাই আমি আপনার কাছে জানতে চাইলাম যে যদিও ডক্টর কামাল। জি প্লিজ। এর আগে একটু যদি আলাপ করেন যে আপনার যে শর্ট রায়ের উপরে ভিত্তি করে কিন্তু আপনারা ওটাকে ক্যান্সেল করে দিয়েছেন কেয়ারটেকার গভর্নমেন্টটা। আপনারা যদি যে পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার আগেই কিন্তু এটা করছেন, পূর্ণাঙ্গ রায়তে আছে যে যেহেতু আপনার লয়ার, আমি লয়ার না, কিন্তু আমি যেটা মনে করি যে এখানে ইন্টেনশনটা সরকারের বা সরকার দলের ভালো ছিল না। যদি ভালো থাকতো তাহলে তারা পার্লামেন্টকে বহাল রেখে এই নির্বাচনের এই উদ্ভট প্রক্রিয়াটা কখনোই চালু করতেন না। ওনারা বলতেন যে পার্লামেন্ট শেষ হবে, পার্লামেন্ট ডিজলভ হয়ে যাবে, তারপরে ইলেকশন হবে। এখানে যে এই জিনিসটা যে এটা একটা ম্যাল ইন্টেনশন, এখানে স্পিরিট অফ দি ল সেটা দেখতে হবে। এখানে যেভাবেই হোক এই জিনিসটা ভালো হয়নি। তৃতীয় না, আমি আপনার প্রসঙ্গে আসছি। একটা জিনিস আমরা একটু গভীরে খতিয়ে দেখলে দেখা যাবে আমাদের কনস্টিটিউশনে কিন্তু যখন এটাকে তৈরি করা হয় সেই সময় কিন্তু প্রভিশন রাখা হয়েছিল যে যেহেতু সংসদীয় রাষ্ট্র ব্যবস্থা, কখনোই যেন আইন প্রণেতা বা আইন প্রণয়নের কেন্দ্র যেটা পার্লামেন্ট, সেখানে যেন কখনো শূন্যতা না আসে। এইটা অন অব দি কনস্টিটিউশন আর্কিটেক্ট
ব্যারিস্টার আমিরুল ইসলাম একটা আর্টিকেল আছে, উনি বলছিলেন যে আমরা যখন এই প্রভিশনটা 72-এর সংবিধান প্রণয়নের সময় করেছিলাম তখন এই কথা ভাবিনি যে এমপি সাহেবরা গিয়ে লোকালে এক্সিকিউটিভের দায়িত্ব পালন করবে। আমাদের চিন্তা ছিল সংসদীয় সরকার ব্যবস্থা, সংসদে যেন কখনো শূন্যতা না আসে, একটা সংসদ আছে, আবার যে সংসদ আসবে তারা তাদের স্থলাভিষিক্ত হবে। সেটা তো আপনি দেখেন, আমি একটু বলছি, আমাকে একটু বলতে দেন। সেই আপনার কাছে আপনিই বলবেন, কিন্তু বিরতির সময় হয়ে গেছে, সেই কারণে মানে বিরতি পয়েন্টটা হয়তো আমি ভুলে যেতে পারি, যদি লিখে রাখেন, কারণ আমার বিরতি নিতে হবে, ওনার কাছ থেকে শুনবো, তারপরে আপনি বলতে চান আপনাকে চাইবো। দর্শক মন্ডলী, আবার বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দর্শক মন্ডলী, আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি আকিজ সিমেন্ট মুক্তবাকে। আবার 60 ঘন্টা হরতাল এবং এই প্রসঙ্গ নিয়ে কথা বলছি জনাব শাহ রেজাউল করিম, মেজর অবসরপ্রাপ্ত সুধীর সাহা এবং ডক্টর মঞ্জুর চৌধুরীর সঙ্গে। শাহ রেজাউল করিম, আপনার কথা শেষ করেনি। আমি যেটা মনে হয় বলছিলাম যে ডক্টর মঞ্জুর চৌধুরী যেটা বলছেন যে আমলাদের ভূমিকা, ডেফিনেটলি আমলাদের ভালো ভূমিকা আছে, প্রজাতন্ত্রের কর্মচারী বলি বা কর্মকর্তা বলি তারা কাজ করছে, কিন্তু সব কাজের সঙ্গে নীতি নির্ধারণ করা, সিদ্ধান্ত দেওয়া, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত তাদের অবশ্যই ভূমিকা আছে। রাজনীতির দুর্ভাগ্য অবস্থা তখনই এসছে যখন যারা রাজনীতি করার কথা না তারা যখন রাজনীতির মাঠ দখল করে। সে হতে পারে অভ্যুত্থানের মধ্য থেকে হতে পারে, রিটায়ার্ড আমলার মধ্য থেকে হতে পারে, বৃত্তের প্রসারের কারণে প্রভাব বিস্তার করে হঠাৎ রাজনীতিবিদ হয়ে যাওয়ার কারণে হতে পারে। এ কারণে রাজনীতির অবক্ষয় এর ফলে রাজনীতি একটি স্থূল জায়গায় যেখানে থাকার কথা ছিল সেখান থেকে সরে যাওয়া, এইটা হলো একটা বিষয়। কাজী রাজনীতিবিদদের অ্যাজ এ হোল ব্লেমের বিষয়টা না। আর একটা কথা চৌধুরী ভাই বলছেন যে 2টি পরিবারের দখল, এটাও বোধহয় একটু অবিচার করা হবে, কারণ 2টি পরিবার না, প্রাতিষ্ঠানিকভাবে আমি বাস্তবতা যেটা সেটা স্বীকার করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল না, আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতায় একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত বঙ্গবন্ধু বা তার কন্যা এরা কিন্তু কখনই দেশ দখল করেননি। দখল বলতে যেটা বোঝায় অবৈধ উপায় অথবা যেনতেন উপায় একটা জায়গায় আসা। আওয়ামী লীগের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসে কদিন তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে বা কদিন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে, ফলে অ্যাজ এ হোল সেইটা না। আবার বিএনপি সামরিক অভ্যুত্থানের মধ্য থেকে আসলেও একটা পর্যায়ে রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তারা কিন্তু একটা পর্যায়ে মানুষের ভোটও নিয়েছে। কাজে দখলের এই বিষয়টাও না, কিন্তু রাজনীতিতে যেটা তাদের কাছ থেকে আকাঙ্ক্ষিত ছিল সেই জায়গায় তারা আসতে যদি না পেরে থাকে, সেই ব্যর্থতার দায় দায়িত্ব যতটুকু যার রেশিও অনুযায়ী আছে। আর একটা কথা ভাই বলছেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলার প্রসঙ্গটা, যে আপনিও সেটা বলছেন যে তাহলে শেখ হাসিনা যদি খালেদা জিয়াকে অভিযুক্তই করেন তাকে আইনের আওতা আনলেন না কেন? এটার পরিসরটা, ক্যানভাসটা কিন্তু মান্না ভাই একটু খেয়াল করে দেখবেন বড়। কারণ তখন রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন সাংবিধানিক দায়িত্ব ছিল নাগরিকের অধিকার শুধু না, বিরোধী দলীয় নেত্রী হিসাবে তার অধিকারকে, তার নিরাপত্তাকে নিশ্চিত করার দায়িত্ব তাদের ছিল। সেই ঘটনার পরে পল্টন থানায় মামলা করতে গেলে তৎকালীন সরকার আমলে কিন্তু মামলা নেওয়া হয়নি। ইনভেস্টিগেশনে, কেয়ারটেকারের সরকারের সময় ইনভেস্টিগেশনে, এমন নয় যে আওয়ামী লীগ আমলের ইনভেস্টিগেশনে বেরিয়ে আসছে যেটা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিট্টু, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তাদের সম্পৃক্ততা। এই আঙ্গিকে বৃহত্তর পরিসরে হয়তো প্রধানমন্ত্রী বলছেন যে আপনি আমাকে মারতে চেয়েছিলেন বা আপনারা, বিষয়টা কিন্তু পরিসরটা এইভাবে। যে আমি যেটা বুঝি সেটা যে রাজনীতির এখন যে জায়গাটা আসছে সেই জায়গাটা একটা শৃঙ্খলার জায়গায় আসছে, উদ্ভট কোনো অবস্থাটা না। হতে পারে সংবিধান সংশোধনের জন্য অন্য কোনো পরামর্শ থাকতে পারে, একটা পলিসি মেক আউট হতে পারে, কিন্তু উদ্ভট না। ধরে নেন আজকে যদি শেখ হাসিনা বলেন যে না বিএনপি আসলো না, আমি নির্বাচন করব না, বসে থাকলাম, তাহলে কি হবে? সাংবিধানিক সংকট দেখা দেবে। কাজেই ট্রেনে যিনি বসা আছেন তাকে শিডিউল টাইমে ট্রেন তো ছাড়তে হবে। প্যাসেঞ্জার যদি কেউ না ওঠেন ট্রেন কিন্তু যাবে, সেটা শূন্য প্যাসেঞ্জারে যাক কম প্যাসেঞ্জারে যাক, এর বাইরে গেলে কিন্তু চলবে না। কারণ 5 বছর টেনিউর শেষ হবে কনস্টিটিউশনে পার্লামেন্টের যখন, তারপর কিন্তু পার্লামেন্ট আর থাকতে পারবে না, তখন কি হবে? ফলে একটা নির্বাচনের পথেতে এগোনো ছাড়া বিকল্প উপায় নাই। এখন হতে পারে সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, টার্গেটটা এই হওয়া উচিত না যে চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে ট্রেন ছাড়লো চট্টগ্রাম পর্যন্ত যাবে, পুরো জায়গায় সবগুলো স্টেশনে থামলো, একটাও প্যাসেঞ্জার উঠলো না, চট্টগ্রাম পৌঁছালো, সেই ট্রেন কি আর চলবে? না, আমি একটা বাস্তব কথা বলছি। কনস্টিটিউশনাল যে প্রভিশন, ট্রেনের ইঞ্জিন বন্ধ করে রাখা যাবে, কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশনে পার্লামেন্টের 5 বছর মেয়াদ শেষ হয়ে গেল, তখন কি হবে?
এই দেশটা কাউকে না কাউকে অপারেট ওনারা করতে হবে। বলছেন যে যাতে অন্যদের নেওয়া যায়, ইনক্লুসিভ ইলেকশন করা যায়, সেই বুদ্ধি না, আমি করতে বলছি হবে। সেই জায়গাটাকে এই ইগো হলে হবে না যে শেখ হাসিনার অধীনে নির্বাচন করব না। হওয়া উচিত এইটা শেখ যে হাসিনার অধীনে নির্বাচন করবে। না, আমি বলছি যে শেখ হাসিনার অধীনে করতে হবে কথা বলছি না, কিন্তু ইগোটা হওয়া উচিত এখানেই যে ফ্রি ফেয়ার ইলেকশন, সকলের নির্বাচনের সমান সুযোগ, অংশগ্রহণের অবস্থা, এটাকে নিশ্চিত করা যায় কিভাবে, সেই পলিসি হতে পারে। সেই পলিসি না করে যদি বলা হয় যে শুধু ওনার অধীনে মানি না, তাহলে মনে হবে একটা রাজনৈতিক ইগো কাজ করছে কিনা। জি, আমি একটু অ্যাড করি। সমরেজাউল করিম, সমরেজাউল রেজাউল করিম, ঠিক করিম আছে, আছে, হ্যাঁ। করিমটা ঠিক আছে। সমরেজাউল করিম ভাই যা বলেছেন তার সাথে আমি একটু যোগ করতে চাই। এটা সত্যি যে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেটা রাখতে গিয়ে নির্বাচনটা করতেই হবে, নির্বাচন হতেই হবে। এখন নির্বাচন হতে হলে নির্বাচনে বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে বাংলাদেশের প্রেক্ষিতে সকল দলের অংশগ্রহণ মানে হলো মূলত ভাবে বিএনপি থাকতে হবে, আওয়ামী লীগ থাকতে হবে, আর অন্য দলগুলো থাকতে হবে। বিএনপিকে বাদ দিয়ে অথবা আওয়ামী লীগকে বাদ দিয়ে সেটা কিন্তু গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশনটা আশা করা যায় না এবং বলা যায় না। তাই যদি হয় তাহলে আপনার ট্রেন চলবে, আপনার সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আপনি বিএনপিকে ইলেকশনে আনার ব্যবস্থাটা সরকার কিন্তু উদ্যোগী হয়ে নিতে হবে। এখন আমি একটুখানি বিনয়ের সাথে বলি যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী নেত্রীর ফোনালাপটা একটি সংলাপের একটি অংশ যদি চিন্তা করি, তাহলে তাদের কাছ থেকে যে ফোনালাপের যে সৌজন্য বোধ আমরা আশা করেছিলাম, জাতি আশা করেছিল, সেটা কিন্তু ফোনালাপে আমরা পাইনি। এখন কার কতটুকু বেশি দোষ, কার কতটুকু কম দোষ, সে বিতর্কে যাওয়ার দরকার নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী নেত্রী একটি দেশের ইনস্টিটিউশন, তারা কোনো ব্যক্তি বিশেষ নন। সেই ইনস্টিটিউশনের কাছ থেকে যে ফোনালাপ হওয়া উচিত ছিল, যে সংলাপের সূত্রটা হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। এবং এখন দেখেন জেদটা কি, আপনি বললেন একগুয়েমি, এক পক্ষের না কিন্তু দুপক্ষের একগুয়েমি আমরা দেখি যে আমরা তো ডেকেছিলাম, এখন আপনি দাওয়াতটা রয়ে গেল, এখন আসেন, আপনি যে কোনো দিন আসেন। আমি এরকম মনে করতেছি যেন এটা ঈদের দাওয়াত, যে খোলা আছে দরজা, আপনার যখন খুশি আসবেন, এটা দরজাটা খোলা। আরেক পক্ষ বলতেছে যে একবার ডেকেছিলেন আবার ডাকেন, মানে ডাকতে হবে দুপক্ষ, কিন্তু কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলবে না, এবং কেউ বলছে না যে ঠিক আছে আগে সাধারণ সম্পাদক দুই পর্যায়ে সভা হোক, তারপরে দুই নেত্রীর মিলন হোক। জাতি কি চাচ্ছে? জাতি চাচ্ছে ইলেকশন, জাতি চাচ্ছে, এবং সকল সাধারণ সম্পাদক পর্যায়ের এই নিঃশর্ত সংলাপে বেগম জিয়া সম্মতি দিয়েছিলেন, এটা কিন্তু গতকালকে আমরা পেয়েছি, সম্মতি দিয়েছেন। কিন্তু মজা হচ্ছে যে আজকে আবার একদলের সাধারণ সম্পাদক বলে সরকারের, উনি বলেছেন ওই দাওয়াত তো আছি, বেগম জিয়া যখন তখন আসতে পারেন। আবার আজকে মির্জা ফখরুল কিন্তু বলছেন যে তাদের ওই বিষয়টাকে নীতিগতভাবে মেনে নিলে তারা আসবে না। আজকে কিন্তু মির্জা ফখরুলের প্রেস ব্রিফিং কিন্তু ওটা। কিন্তু আমার কথা হলো যে নীতিগতভাবে আলোচনার জন্য ওইটা অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যদি জনগণের কথা চিন্তা করেন, আপনি জনগণের রাজনীতি করবেন, জনগণ চাচ্ছে নির্বাচন, আপনারা দুজনে আসেন, তো দুজনের একজন কথা বললেন, কতটুকু কথা বললেন, কতটুকু ছোট হওয়ার মধ্যে তো এই রাজনীতি, এই এত ছোট না রাজনীতি যে আপনি কথা বললে ছোট হয়ে যাবেন, আপনি বড় নেতা হচ্ছেন না, এরকম নয় বিষয়টা। এই যে একগুয়েমি ইগো, এই ইগোটা দুপক্ষের যদি একটু কমে যেত, তাহলে হয়তো আমাদের সংলাপ হতো, এবং সংলাপে কি হবে, সংলাপে হয়তো আমরা কিছু আশা করতে পারি না, সংলাপে যে কিছু হবে সেটাও কিন্তু জাতি আশা করে না, একেবারে নিরাশ হব আমরা, কিন্তু কিছু হয়তো হতো, সেই সংলাপের থেকে একটা সমঝোতার রাস্তা হয়তো বের হয়ে আসতো। ডক্টর মঞ্জুর, আমি একটা মানে এই সব আলোচনা শুনতে শুনতে যে আশরাফ সাহেব বলছেন এক কথা, ফখরুল ইসলাম সাহেব বলছেন আর এক কথা, এরা যে ভাষায় কথা বলছেন, আমার কাছে চর্যাপদের যে ভাষা আছে না, সান্ধ্য ভাষা, আলো আধারি, যেটা বলেন সেটা বোঝা যায় না, এক ধরনের রহস্যময়তা, এটা রহস্যময়তা মনে হয়। আমি সাধারণ জনগণের একজন, আমি কিন্তু বুঝতে পারি না, বলে দরজা খোলা আছে, কেউ বলে দরজাতে ঢুকুন। তবে একটা বিষয় আমি শঙ্কিত, গতবার এই দুই জেনারেল সেক্রেটারি আলাপ করলেন, জলিল সাহেব আর মানন ভূঁইয়া সাহেব, প্রতিদিন বলতেন ফলপ্রসূ আলোচনা। আচ্ছা, প্রতিদিন বলতেন ফলপ্রসূ। এন্ড রেজাল্ট হয়েছে ফার্স্টে এরা দুজন কিন্তু পার্টি থেকে আউট হয়ে গেছেন, পরে দুজন মারাও গেছেন। সুতরাং এই জেনারেল সেক্রেটারি দ্বয় যদি আলাপ আলোচনা করেন, তাদের ভাগ্যে কি আছে আমি জানি না। তবে বাস্তবতা হলো আলাপ আলোচনায় কিছুই হবে না, কারণ তাদের ভিতরের যে দ্বন্দ্ব, দুই
দুইজন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী আর বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব, তার প্রকাশ আমরা দেখেছি, বক্তৃতায় দেখেছি, ফোনের আলাপে দেখেছি, সবকিছু দেখে মনে হচ্ছে ইট ইজ এ কন্টেস্ট জিওলজিক্যাল টার্মে হচ্ছে যে একটা সম্পত্তি দখল করার প্রচেষ্টা। তাতে যদি মনে করেন বাড়ি দখল করতে হবে, গোলাগুলি হচ্ছে, কাজ ভেঙে যাচ্ছে, তাতে তো কিছু আসে যায় না, পরে সেরে নেব। কিন্তু এদের কোনো জনগণের প্রতি যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধের কোন নজির আমি এখানে দেখছি না। এরা বলেন যে ইলেকশন, একপাক্ষিক ইলেকশন করে ফেলবেন, করে সেই ইলেকশন কি হবে? সেই ইলেকশন কি হবে? আমার তো মনে হয় যে 30টা সিটে সুন্দর ইলেকশন হয়ে যাবে। এই গোপালগঞ্জ, শরীয়তপুর, আপনার ওই কক্সবাজারের উখিয়াতে হবে, এই বটিয়াঘাটা এখানে হবে, আরো দুই জায়গায় হবে, 30টার মতো সিটে এমন ইলেকশন হবে যে ইলেকশনের কোন রকমে খুদ ধরতে পারবেন না। আবার দেখবেন যে 70 থেকে 90টা সিটে বগুড়া, জয়পুরহাট, মানিকগঞ্জ, নওগাঁ, আপনার চাঁপাইনবাবগঞ্জ, আপনার চিটাগাং, নোয়াখালী, ঢাকার ব্যাপক কনস্টিটিউশনসে আপনি দেখবেন কি ইলেকশনই করতে পারে নাই। কারণ জনগণ যেভাবে এই যে হরতাল করতেছে, বাকি জায়গায় বিচ্ছিন্নভাবে ইলেকশন হবে, সে একটা ভাঙাচোরা ইলেকশন নিয়ে জাতি একটা বিভ্রাটের মধ্যে পড়ে যাবে। তার থেকে আমরা বরং আসি, সবাই এক হই, এই আগামী 2-3 মাস আলোচনা করে, জাতীয় ভিত্তিতে আলোচনা করে আগামী 5টা ইলেকশন কিভাবে হতে পারে তার ফর্মুলা বের করা যাক, এবং সেটা রেফারেন্ডামের মাধ্যমে জাতি পাস করে দেখ। একটাই পারছি না, আপনি তো নেক্সট 4 ইয়ার্স পরে তা যদি করেনও 4 ইয়ার্স পরে একই জিনিস ঘটবে। থ্যাংক ইউ জনাব শাহ রেজাউল করিম, মেজর সুধীর শাহ এবং ডক্টর মঞ্জুর চৌধুরী। দর্শক মন্ডলী, এই 3 জনের কথা আপনারা শুনেছেন, প্রতিদিনই তো শোনেন, এই অনুষ্ঠানেই কেবল না, প্রায় সব টেলিভিশন সেন্টারই টকশো করছে। আমাদেরটা যখন শেষ হবে রাত 12টার পরে শুরু হবে, আরো 7-8টা সবাই প্রধানত এই বিষয়ের উপরে আলোচনা করছেন। কোন অগ্রগতি এখন পর্যন্ত হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন সংলাপের দরজা খোলা আছে। যদি সরকারে, মানে যেটা জাতীয় সরকার হবে, সর্বদলীয় সরকার, সেখানে যোগ দেবার ব্যাপার থাকে, কোন কোন মন্ত্রী চান বলেন, সেটাও আমরা অ্যাডজাস্ট করতে পারি, তবে হরতাল বাদ দিতে হবে। এদিকে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার, নির্বাচনকালীন সরকার যাই বলি, তার প্রধান কি হবেন সেই ব্যাপারে নিষ্পত্তি না হলে সংলাপ শেষ হবে না। এটা শুরুই করা যাবে না। তার মানে আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। তার মধ্যে হরতাল চলছে, পার হয়েছে প্রায় 18 ঘন্টা, 60 ঘন্টার বাকি সময় চলবে এই সংঘাতের মধ্যে দিয়ে। এটা যে নিষ্পত্তি হবে, 2 নেত্রী বসবেন, এরকম সম্ভাবনা আমাদের চোখে খুব পড়ছে না। আজকে আমি বলতে চাই দর্শক মণ্ডলী, আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে এখন আমাদেরও কথা বলবার সময় হয়েছে। যেটা ডক্টর মঞ্জুর চৌধুরী শেষের দিকে বলছেন, অবশ্যই আলোচনা করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। ওনাদের 2 জনের ইচ্ছা মতো সবকিছু চলবে না, এটা চলে না। তারা সমগ্র জাতির নেতা, সমগ্র জাতির ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন করে যাতে সমাধান করতে পারেন, সেই চেষ্টা যেন তারা করেন, সেই কথা আমরা সবাই বলি, সবাই মিলে সেই দাবি জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।